গল্পের শুরুতেই আমরা জো নামের এক ব্যক্তিকে দেখি। সে পুরো 500 বছর ঘুমিয়েছিল। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে পুরো পৃথিবী বদলে গিয়েছে। মানুষের বুদ্ধি প্রায় 1000 গুণ কমে গিয়েছে। জো শুধুমাত্র ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়েই পুরো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে যায়। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যেই তাকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়। প্রশ্নটা ছিল খুবই সহজ। এক বালতিতে তেল আর এক বালতিতে পানি আছে, বলো মোট কয়টি বালতি? উত্তর ছিল 2টি। এই উত্তর শুনেই সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ গত 100 বছরে এই প্রথম কেউ সঠিক উত্তর দিয়েছিল। আসলে এটি ছিল 500 বছর পরের পৃথিবী, যেখানে মানুষের বুদ্ধি প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। যাদের সামান্য বুদ্ধি এখনো আছে তারা কোনোভাবে জীবন চালিয়ে নিচ্ছে, আর যারা পুরোপুরি বোকা তাদের জন্য বেঁচে থাকাটাই যেন শাস্তির মতো। পৃথিবীর অবস্থা এতটাই খারাপ যে ভেঙে পড়া বিল্ডিং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভাঙা ব্রিজের উপর দিয়েও মানুষ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এবং নিচে পড়ে যাচ্ছে। এমনকি এখানকার সবচেয়ে জনপ্রিয় সিনেমায় পুরো 90 মিনিট ধরে শুধুমাত্র আবর্জনায় দেখানো হয়। শহর থেকে ময়লা সরানোর উপায় কারোর জানা নেই, যার ফলে মাউন্ট এভারেস্টের মতো উঁচু উঁচু আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, পৃথিবীর এই অবস্থা হলো কিভাবে? এর শুরু হয় আজ থেকে 500 বছর আগে, অর্থাৎ আমাদের বর্তমান সময়ে। শিক্ষিত আর বুদ্ধিমান মানুষরা শুধুমাত্র টাকা উপার্জন আর কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিল। তারা সন্তান নেওয়াকে তেমন কোনো গুরুত্ব দেয়নি। অন্যদিকে কম বুদ্ধির মানুষরা শুধুমাত্র নিজেদের জনসংখ্যা বাড়িয়েই গিয়েছে। ধীরে ধীরে বোকা মানুষের সংখ্যা এতটাই বেড়ে যায় যে নতুন প্রজন্মের বুদ্ধি একেবারেই কমে যেতে থাকে। সরকার বুঝতে পারে এইভাবে চলতে থাকলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে, তাই তারা একটি গোপন মিশন শুরু করে। পরিকল্পনা ছিল কিছু বুদ্ধিমান মানুষকে বিশেষ মেশিনে করে ভবিষ্যতের জন্য তাদেরকে সংরক্ষণ করা। এই মেশিনের অংশ হয় আমাদের নায়ক জো। তার সঙ্গে ছিল রিটা নামের আরেকটি মেয়েও। দুইজনকে আলাদা চেম্বারে শুয়ে ইঞ্জেকশন দেওয়া হয়। ধীরে ধীরে তারা গভীর ঘুমে চলে যায়। পরিকল্পনা ছিল মাত্র 1 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রাখার, কিন্তু পরের দিনই বড় একটা দুর্ঘটনা ঘটে। যে বিজ্ঞানী পুরো মিশনটি পরিচালনা করছিল তাকে একটি অপরাধের কারণে জেলে পাঠানো হয়। ল্যাব বন্ধ করে দেওয়া হয় এবং পুরো জায়গাটা ধ্বংস করে ফেলা হয়। যেহেতু মিশনটি ছিল অত্যন্ত গোপন, তাই খুব কম মানুষই এই সম্পর্কে জানত। সময়ের সঙ্গে সঙ্গে সবাই এটি ভুলে যায়। বছরের পর বছর কেটে যায়, ভাঙা জিনিস আর আবর্জনা সেখানে জমতে থাকে। জো এবং রিটা সেগুলোর নিচে চাপা পড়ে যায়। এইভাবেই কেটে যায় পুরো 500 বছর। যে জায়গায় একসময় ল্যাব ছিল সেটি এখন বিশাল আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। একদিন শহরের ময়লার গাড়ি সেই পাহাড়ের উপরে এসে আবর্জনা ফেলছিল। হঠাৎ করেই শেষ একটি খালি ক্যান নিচে পড়তেই বিশাল একটি বিস্ফোরণ হয়। পুরো আবর্জনার পাহাড় ধসে পড়ে এবং ময়লার স্রোত শহরের দিকে ছুটে যায়। এই বিশৃঙ্খলার মাঝে জোয়ের চেম্বার ভেসে যায় একটি বাড়ির ভেতরে। প্রচণ্ড ধাক্কায় চেম্বারের দরজায় খুলে যায়। অবশেষে 500 বছর পর জোয়ের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই তার মাথা ঘুরছিল। সে কিছুই বুঝতে পারছিল না। সামনে একজন লোককে বসে থাকতে দেখে জো তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু লোকটা টিভি দেখতে এতটাই ব্যস্ত ছিল যে বিরক্ত হয়ে জোর উপর অনেক রেগে যায়। কোনো কিছু না ভেবেই লোকটা জোকে তুলে সোজা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে। বাইরের দৃশ্য দেখেই তার চোখ কপালে উঠে যায়। সে কিছুই বুঝতে পারছে না এটা কেমন জায়গা, আর সে এখানে এলো কিভাবে। সে আশেপাশে কাউকে খুঁজতে থাকে, যেন কিছু জিজ্ঞেস করতে পারে। একটু পরেই সে শহরের ভয়াবহতা বুঝতে পারে। মানুষ ঠিকমতো কথাই বলতে পারছে না। সবার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তারা কতটা বোকা। দীর্ঘ ঘুমের পর জোয়ের মাথা প্রচণ্ড ব্যথা করছিল। তখন তার চোখ পড়ে একটা হাসপাতালে, কিন্তু হাসপাতালের সাইনবোর্ড দেখেই সে থেমে যায়। বোর্ডের লেখায় ছিল একেবারে বাঁকাটেরা। তার মনে সন্দেহ হয় এরা কি সত্যি চিকিৎসা করবে নাকি উল্টো মেরে ফেলবে। তবুও সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরের দৃশ্য দেখে সে পুরো হতবাক হয়ে যায়। মেঝে জুড়ে ময়লা আর আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। এক কোনায় ভিডিও গেম খেলার মেশিনও বসানো আছে। সেখানে বসে থাকা নার্সের চোখে মুখে কোনো বুদ্ধির ছাপ নেই। সে শুধু রোগীর মুখের দিকে তাকাতো, তারপর সামনে থাকা বোর্ডে একই রকম দেখতে কার্টুনের বোতাম চাপতো। ডাক্তার তো এর থেকেও বড় বলদ ছিল। সে জোয়ের হাতে 3টা পাইপ ধরিয়ে দিয়ে বলে, এইটা কানে ঢুকাও, এইটা মুখে ঢুকাও, আর এইটা পিছনে। জো কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার বলে, আরে না না, ভুল হয়েছে। যেটা তুমি মুখে ঢুকিয়েছ সেটা আসলে পেছনে দিতে হবে, আর যেটা পেছনে দিয়েছ সেটা মুখে দিতে হবে।
এইসব শুনে জোয়ের মাথা ঘুরতে থাকে। তার মনে হচ্ছিল চিকিৎসা নয়, যেন তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কোনো মতে চেক আপ শেষ করে সে দ্রুত কুলি করতে যায়, কিন্তু নল খুলতেই পানি নয়, বরং সবুজ রঙের শরবত বের হচ্ছিল। জয় এটা দেখে পুরো হতবাক হয়ে যায়। সে পাশের একজনকে ধরে জিজ্ঞেস করে, তোমরা কি পানি খাও না নাকি? লোকটা তার দিকে এমনভাবে তাকায় যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী। এরপর লোকটা বলে, পানি? আরে ভাই, পানি তো টয়লেট পরিষ্কার কাজে লাগে, এইটা আবার কেউ খায় নাকি? এরপর পাশের একটি ম্যাগাজিনে তার চোখ পড়ে। সেখানকার তারিখ দেখে তার শরীর কেঁপে ওঠে। সেখানে লেখা ছিল 2705। জয় এইটা দেখে সত্যি অনেক ভয় পেয়ে যায়। আমি তাহলে পুরো 500 বছর ঘুমিয়েছিলাম। সে আতঙ্কিত হয়ে বাইরে দৌড়ে যায়। রাস্তা, মানুষ, বিল্ডিং সবকিছু দেখে এবার সে সত্যিই বিশ্বাস করতে শুরু করে যে পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছে। সেই মুহূর্তে ভয় আর একাকিত্ব তাকে ঘিরে ধরে। সে বুঝতেই পারছিল না কোথায় যাবে। বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। সারাদিন ঘুরে বেড়ানোর পর যখন তার ক্ষুধা পায়, তখন সে একটি অটোমেটিক ভেন্ডিং মেশিনের কাছে যায় কিছু খাবারের আশায়। কিন্তু ঠিক তখনই কয়েকটা পুলিশ গাড়ি সেখানে এসে হাজির হয়। কোনো কথা না বলেই তারা জোকে ধরে ফেলে। আসলে সকালে হাসপাতাল থেকে টাকা না দিয়েই পালিয়ে আসার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জোকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারকের মুখ দেখেই তার অর্ধেক সাহস শেষ হয়ে যায়, কারণ বিচারক নিজেই ছিল অনেক বোকা। তবুও জোর আশা ছিল হয়তো তার সরকারি উকিল কিছু একটা করবে। কিন্তু উকিলের দিকে তাকাতেই তার শেষ আশাটুকু ভেঙে যায়, কারণ সেই উকিল আর কেউ নয়, বরং সকালের সেই বোকা লোক যে তাকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল। এবার সে নিজেই জোর উকিল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সাহায্য করার বদলে সে বিচারকের সামনে দাঁড়িয়ে উল্টো জোর বিরুদ্ধেই অভিযোগ করতে শুরু করে। সে চিৎকার করে বলে, এ লোকটা জোর করে আমার বাড়িতে ঢুকেছিল আর আমাকে টিভি দেখতে দিচ্ছিল না। তার আজে বাজে কথায় এমন প্রভাব পড়ে যে যে অপরাধে মাত্র 5 বছরের সাজা হওয়ার কথা ছিল, বিচারক রেগে গিয়ে সরাসরি 500 বছরের জেল ঘোষণা করে দেয়। এই সব শুনে তো জোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জেলে পাঠানোর আগে নিয়ম অনুযায়ী তার আইকিউ টেস্ট নেওয়া হয়। কম্পিউটারের স্ক্রিনে আবার সেই পরিচিত প্রশ্ন ভেসে ওঠে, এক বালতিতে তেল, আরেক বালতিতে পানি আছে, বলো মোট কয়টি বালতি? জো বিরক্ত হয়ে বলে 2টি। পরের মুহূর্তেই মেশিন থেকে শব্দ ভেসে আসে, অভিনন্দন, গত 100 বছরে আপনি প্রথম ব্যক্তি যিনি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জো নিজের মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে 500 বছর পরের পৃথিবীতে মানুষের বুদ্ধি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। কিছু না করেই সে এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে উঠেছে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, মানুষ কি সত্যি এতটাই বোকা হয়ে গিয়েছে? জেলে নিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে একবার ভাগ্য পরীক্ষা করেই দেখা যাক। সে আত্মবিশ্বাস নিয়ে জেলারের কাছে গিয়ে বলে, ভাই তোমাদের ভুল হয়েছে, আজকে আমার জেল থেকে বের হওয়ার কথা ছিল, ভেতরে যাওয়ার নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জেলারে একটুও সন্দেহ করে না। উল্টো সে জোর মাথায় ঠোকা দিয়ে বলে, আরে বোকা, বাইরে যাওয়ার রাস্তা তো ওই দিকে, সেখান দিয়ে যাও। এই বলেই সে নিজে হাতে জোর হাত করা খুলে দেয়। সুযোগ পেয়েই জো সোজা সেখান থেকে দৌড়ে পালায়। পালাতে পালাতে তার চোখ পড়ে সেই পুরনো চেম্বারের দিকে যেখানে সে 500 বছর ঘুমিয়েছিল। তখন তার মনে হয় এই পৃথিবী থেকে বের হওয়ার হয়তো এটাই শেষ উপায়। সে আবার সেই উকিল অরাইয়ের বাড়িতে ঢোকে। অরাই তাকে বের করে দিতে চিৎকার করতেই জো এবার কড়া গলায় বলে, চুপচাপ আমার কথা শোন, না হলে এখানেই মারা যাবি। ভয়ে অরাই একেবারে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। জো ভাবে, এখন সাল 2505, তাহলে নিশ্চয়ই এই পৃথিবীতে টাইম মেশিন আবিষ্কার হয়েছে। আর যদি কোথাও কোনো আশা থেকে থাকে তাহলে সেটাই তার শেষ ভরসা। যখন সে অরাইকে টাইম মেশিনের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। এই বোকা মানুষের পৃথিবীতেও কোনোভাবে একটা টাইম মেশিন তৈরি করা হয়েছে। এইটা শুনে জোর মনে একটা আশার আলো জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গে অরাইকে বলে তাকে সেখানে নিয়ে যেতে, যাতে সে কোনোভাবে 500 বছর পেছনে নিজের আসল সময়ে ফিরে যেতে পারে। এদিকে তাদের সঙ্গে রিটাও যোগ দেয়। সেও মাত্রই ঘুম থেকে জেগে উঠেছিল। তার কাছেও সবকিছু অদ্ভুত লাগছিল। তবে জো বেশি কিছু না বুঝিয়ে তাকে নিজের সঙ্গে চলতে বলে। এরপর তারা 3জন টাইম মেশিনের খোঁজে রওনা দেয়। রাস্তা ছিল একেবারে ভাঙাচোরা, বিশাল বিশাল পাহাড় আর চারিদিকে ছড়িয়ে থাকা ময়লার স্তূপ। অনেক কষ্টে তারা গন্তব্যের কাছাকাছি পৌঁছে যায়,
কিন্তু ঠিক তখনই ছোট্ট একটা ভুল হয়ে যায়। তারা সময় মতো ট্রেন ধরতে পারেনি, আর এরপরেই পুলিশ আবার জোকে ধরে ফেলে। এবার জো ভেবেছিল তাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে, কিন্তু গল্প হঠাৎ অন্যদিকে মোড় নেয়। পুলিশ তাকে জেলে নয়, বরং সোজা হোয়াইট হাউসে নিয়ে যায়। আসলে জেলে তার আইকিউ টেস্টের ফল পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। এত সহজ একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জো এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত হয়েছে। তার বুদ্ধির খবর সরাসরি প্রেসিডেন্টের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভেতরে ঢুকতেই জোর সামনে দেশের বড় বড় মন্ত্রীরা এসে দাঁড়ায়, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার মাথায় ঘুরে যায়। জ্বালানি মন্ত্রী ছিল একটা ছোট্ট বাচ্চা, প্রতিরক্ষা মন্ত্রী ছিল একেবারে সহজ সরল একটা মেয়ে, আর যে লোক পুরো দেশের নিরাপত্তার দায়িত্বে ছিল সে নিজেই একজন হাঁপানির রোগী। শিক্ষামন্ত্রীকে দেখে মনে হচ্ছিল তার নিজেরই আগে বই নিয়ে পড়াশোনা করা দরকার। তবে সবচেয়ে অদ্ভুত ছিল প্রেসিডেন্ট। তিনি কোনো রাজনীতিবিদ নন, বরং একজন বিখ্যাত রেসলিং আর বক্সিং চ্যাম্পিয়ন। তিনি জোর মাথায় হাত রেখে সঙ্গে সঙ্গেই একটি বড় মিটিং ডাকেন, আর সেই মিটিংয়েই জোকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি তাকে একটা বিশাল দায়িত্বও দেওয়া হয়। দেশে ফসল হচ্ছে না, তার সমাধান তাকেই বের করতে হবে। প্রেসিডেন্ট বলে, এই সমস্যা ঠিক করতে না পারলে তোমার মাথা উড়িয়ে দেওয়া হবে। জো বুঝতে পারে সে এবার সত্যিই বড় বিপদে পড়েছে। সুযোগ পেয়ে সে চুপচাপ ওরাইকে খুঁজে বের করে এবং তার কাছ থেকে টাইম মেশিনে যাওয়ার একটা ম্যাপ আঁকিয়ে নেয়। পরে যখন সে ফসলের ক্ষেত দেখতে যায়, তখন সবাইকে ফাঁকি দিয়ে পালানোর পরিকল্পনা করে। সে রিটার হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। ঝোপের আড়ালে লুকিয়ে যখন সে ম্যাপটা খোলে, তখন তার মুখ থেকে শুধুমাত্র একটাই কথা বের হয়, আমি হলাম সবার থেকে বড় বোকা। একটা মহান বুদ্ধিমান ব্যক্তিকে দিয়ে ম্যাপ আঁকিয়েছি, কারণ ম্যাপটা পুরোই বাজে ছিল। এবার জো বুঝতে পারে সামনের পথ আরো কঠিন হতে চলেছে। বাধ্য হয়ে সে আর রিটা আবার ফিরে যায়। ঠিক তখনই হঠাৎ কেউ তাদের উপর সবুজ রঙের শরবত ছুঁড়ে মারে। দুজনেই অবাক হয়ে যায়। সামনের দৃশ্য দেখে তাদের মাথায় একদমই কাজ করা বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতের এই মানুষগুলো খেতে ফসলের উপর পানি নয়, বরং সেই অদ্ভুত সবুজ রঙের শরবত ঢালছিল। তখনই জো বুঝতে পারে আসল সমস্যাটা কোথায়। এই পৃথিবীর মানুষ বোকামির সব সীমা ছাড়িয়ে গিয়েছে। তারা ফসলের গাছে পানির বদলে শরবত দিচ্ছে, আর এই কারণেই পুরো দেশে একটাও ফসল জন্মাচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মানুষ নিজের গাড়িও সেই শরবত দিয়ে ধুত, এমনকি গরু ছাগলকেও সেই শরবতই খাওয়ানো হতো। পানির অবস্থা এমন ছিল যে সেটাকে শুধুমাত্র টয়লেট পরিষ্কার কাজে ব্যবহার করা হতো। তবে এতে পুরোপুরি সাধারণ মানুষের দোষ ছিল না। আসল খেলা খেলেছিল একটি লোভী কোম্পানি। বেশি লাভ করার জন্যই সেই কোম্পানি সব পানির উৎস দখল করে নিয়েছিল। এরপর তারা মানুষের মাথায় ঢুকিয়ে দেয় যে পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবস্থা এমন হয়েছিল যে নবজাতক শিশুদের দুধের বোতলে সেই শরবত দেওয়া হতো। জো মানুষকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে ফসলের জন্য পানি দরকার, এইভাবে কখনো ফসল জন্মাবে না। কিন্তু সবাই তার কথা শুনে হাসাহাসি শুরু করে, কেউ তার কথা বিশ্বাস করে না। ঘন্টার পর ঘন্টা মাথা খাটিয়ে জো বুঝতে পারে এখানে বুদ্ধি দিয়ে কিছু হবে না। তখন সে একটা চালাকি করে। সে সরাসরি খেতে গিয়ে সবাইকে বলে, এই মাত্র গাছগুলো আমার সঙ্গে কথা বলেছে। ওরা বলেছে ওদের খুব তৃষ্ণা পেয়েছে, আর ওরা কোনো শরবত না বরং পানি খেতে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই বোকা মানুষগুলো কথাটা সঙ্গে সঙ্গেই বিশ্বাস করে ফেলে। জোর কথায় পুরো দেশের খেতে সেই শরবতের বদলে পানি দেওয়া শুরু হয়। শুরুতে সবার মনে হয়েছিল এবার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পরেই নতুন সমস্যা শুরু হয়। মানুষ পানি ব্যবহার করায় শরবতের বিক্রি হঠাৎ করেই কমে যায়। কোম্পানির বিশাল ক্ষতি হয়, আর হাজার হাজার মানুষ রাতারাতি চাকরি হারায়। তার উপর এতদিন পানি দেওয়ার পরেও খেতে একটাও গাছ জন্মাচ্ছে না। জমি আগের মতোই শুকনোই আছে। মানুষের ধৈর্য শেষ হয়ে যায়। চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই চিৎকার করতে শুরু করে, জো মিথ্যাবাদী, জো একজন প্রতারক। রাগের কারণে সেই জনতাই আবার জোকে ধরে ফেলে। কোনো কথা না শুনেই তাকে আবার জেলে ভরে দেওয়া হয়। তবে এবার তারা একটু বুদ্ধি খাটিয়েছিল যেন জো আর পালাতে না পারে। তাই তাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সঙ্গে তার শরীরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বিশাল এক পাথর। ফলে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। কিছুদিন পর শাস্তির দিন চলে আসে। জোকে নিয়ে যাওয়া হয় এক বিশাল খোলা মাঠে। কিন্তু এই মাঠ সাধারণ ছিল না। এইটা ছিল মৃত্যুর খেলা খেলার এক ভয়ঙ্কর মাঠ।
নিয়ম ছিল খুবই পরিষ্কার, যদি সে 3টি বিশাল ট্রাককে হারাতে পারে তাহলেই তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু জোকে যেই হাতিয়ার দেওয়া হয় সেইটা দেখে যে কেউ ভয়ে কাঁপতে থাকবে। তার সামনে ছিল শুধু একটি ভাঙাচোরা ছোট্ট গাড়ি আর পেছনে বাঁধা সেই বিশাল পাথর, মানে পরিষ্কার তাকে সরাসরি মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হচ্ছে। মাঠে তখন 2টি ট্রাক ভয়ঙ্করভাবে গর্জন করছিল, তবে 3 নাম্বার ট্রাককে কোথাও দেখা যাচ্ছিল না। পরে জানা যায় 3 নাম্বার ট্রাকটি এতটাই বড় ছিল যে মাঠের গেটে আটকে গিয়েছে। বের হওয়ার আগেই সেটি প্রায় ভেঙে ধসে পড়ে। যাই হোক, জোকে মেরে ফেলতে 2টো ট্রাকই যথেষ্ট। খেলা শুরু হতেই জো ভয় না পেয়ে তার মাথা খাটাতে শুরু করে। সে গাড়ির গতি বাড়িয়ে সেই ভারী পাথরটাকে এমনভাবে ট্রাকগুলোর সামনে ঘুরিয়ে দেয় যে 2টি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। মুহূর্তের মধ্যেই বিশাল বিস্ফোরণ হয় আর 2টি ট্রাক ধ্বংস হয়ে যায়। পুরো স্টেডিয়াম কয়েক সেকেন্ডের জন্য একেবারে নিশ্চুপ হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে জো এখনো বেঁচে আছে। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ টিকে না। হঠাৎ করেই 3 নম্বর ট্রাকের ভাঙা স্তূপের ভেতর থেকে এক ভয়ঙ্কর মানুষ বেরিয়ে আসে। আসলে সেই লোকটাই ছিল এই মৃত্যুর খেলার আসল জল্লাদ, যাকে বিশেষভাবে জোকে হত্যা করার জন্যই পাঠানো হয়েছিল। এক মুহূর্তেই দর্শকদের চিৎকার আবার আকাশ কাঁপতে শুরু করে। জল্লাদের হাতে ছিল আগুন ছোড়া বিশাল এক বন্দুক। সে ধীরে ধীরে জোর দিকে এগিয়ে আসতে থাকে আর জো প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তার সামনে এমন এক শক্তিশালী শত্রু দাঁড়িয়েছিল যে এবার কোনো চালাকি কাজ করবে না বলেই মনে হচ্ছে। জো প্রায় মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জল্লাদ তাকে শেষ করে দিতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই মাঠের বিশাল স্ক্রিনে এমন কিছু দেখা যায় যে সবাই হতবাক হয়ে যায়। স্ক্রিনে দেখা যাচ্ছিল একটি ছোট্ট সবুজ গাছ মাটি ভেদ করে বের হচ্ছে। আসলে রিটা দেখতে পেয়েছিল যে ক্ষেতে ছোট ছোট ফসল গজিয়েছে। সে সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যানকে ধরে সেই ছোট্ট গাছের দৃশ্য পুরো পৃথিবীকে দেখিয়ে দেয়। এইটা দেখে সবাই বুঝতে পারে জো কোনো প্রতারক নয়। মুহূর্তের মধ্যেই মানুষের রাগ শান্ত হয়ে গেল। ঠিক তখনই প্রেসিডেন্ট নিজেই মাঠে লাফিয়ে পড়ে। কোনো কিছু না ভেবেই সে জল্লাদকে জোরে লাথি মেরে দূরে ফেলে দেয়। এইভাবে জোর প্রাণ বেঁচে যায়। প্রেসিডেন্ট সবার সামনে ঘোষণা দেয় যে জো এখন পুরোপুরি মুক্ত আর তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে নেওয়া হলো। পুরো স্টেডিয়াম করতালি আর চিৎকারে গর্জে ওঠে। পরের দিন সবাই মিলে সেই টাইম মেশিন দেখতে যায় যার কথা উকিল ওরাই বলেছিল। কিন্তু জো যখন সেই টাইম মেশিনটা দেখে তখন তার মনটাই ভেঙে গেল। ওরাই যে টাইম মেশিনের কথা বলেছিল সেটা আসলে কোনো আসল টাইম মেশিন ছিল না। এটা ছিল একটা পুরনো পার্কের সাধারণ দোলনা, যার নাম শুধু টাইম মেশিন রাখা হয়েছিল। না সেখানে কোনো প্রযুক্তি ছিল, না কোনো বৈজ্ঞানিক যন্ত্র। তখন সবারই পরিষ্কার বুঝতে বাকি রইল না যে ওরা এর বুদ্ধির উপর ভরসা করা কতটা ভুল ছিল। সত্যিটা সামনে চলে এলো। জোর নিজের সময়ে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তাকে এখন সারা জীবন এই বোকা মানুষে ভরা পৃথিবীতেই থাকতে হবে। যখন আর কোনো উপায় থাকে না তখন জো আর রিটা ঠিক করে তারা এখানে নিজেদের জীবন কাটাবে। জো যেভাবে শুকনো জমিতে ফসল ফলিয়ে দেখিয়েছিল সেটাই এই পৃথিবীর মানুষের কাছে একেবারেই অলৌকিক ব্যাপার। মানুষ তাকে শুধুমাত্র বুদ্ধিমান হিসেবেই নয়, বরং আশার প্রতীক হিসেবে দেখতে শুরু করে। তার কৃষি জ্ঞান আর পরিশ্রম দেখে সবাই তাকে ভালোবেসে চাষের দেবতা বলতে শুরু করে। ধীরে ধীরে মানুষের বিশ্বাস আর ভালোবাসা এতটাই বেড়ে যায় যে জোকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়। এরপর সে রিটাকে বিয়ে করে এবং তাদের 3টি সন্তান হয়। সেই সময় পুরো পৃথিবীতে ওই 3টি শিশুই ছিল সবচেয়ে বুদ্ধিমান। তাদের দেখে মনে হচ্ছিল হয়তো এবার মানবজাতির ভবিষ্যৎ আবার সঠিক পথে এগোবে। অন্যদিকে সেই বোকা উকিল ওরাই, সে 32টি সন্তানের বাবা হয়। আর দুঃখের বিষয় হলো তার সব সন্তানই পৃথিবীর সবচেয়ে বোকা হয়ে বড় হবে। এবার শেষ প্রশ্ন আপনাদের জন্য। যদি কোনোদিন ঘুম থেকে উঠে দেখেন পুরো পৃথিবীর মানুষের বুদ্ধি 1000 গুণ কমে গিয়েছে, কিন্তু আপনি এখনো আগের মতোই বুদ্ধিমান আছেন, তাহলে আপনি সবার আগে কি করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।